স্বাগত জানাচ্ছি সারা বাংলা সম্পাদকীয়তে। আমি রহমান মুস্তাফিজ আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এবং সারা বাংলা .নেটের বার্তা সম্পাদক তরিকুর রহমান সজীব। আমি স্বাগত জানাচ্ছি সজীব আপনাকে আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় জঙ্গিবাদ নিয়ে শেখ হাসিনার জিরো টলারেন্স। আমরা জানি যে আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ৭৬তম জন্মবার্ষিকী। আজকের এই জন্মবার্ষিকীতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আমাদের এই ধরনের একটি জন্মদিনের মতো, জন্মবার্ষিকীর মতো একটি উৎসব মুখর দিনে এই ধরনের একটি বিষয় বা যে আমরা নিয়ে কথা বলবো, যে বিষয়টা নেই সেই বিষয়টা বেছে নেওয়ার পিছনে বিশেষ কারণ হচ্ছে আজকে বাংলাদেশের মানুষ যেই স্বস্তির সাথে জীবন যাপন করছেন, সেই জায়গাটি অবদান পুরোপুরি জাতির পিতা কন্যা শেখ হাসিনার। সে কারণে আমরা তার জন্মদিনে আজকে আমরা আমাদের বাঙালির পক্ষ থেকে, বাংলাদেশের সমস্ত মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানোর জন্যই মূলত এই ধরনের আয়োজন, এই ধরনের বিষয় বেছে নেয়া। আমরা জানি যে ৯০ দশকে এসে মূলত বাংলাদেশে জঙ্গিবাদের এক ধরনের উত্থান হয়। জঙ্গিবাদী সংগঠনগুলো বাংলাদেশে বিকাশ লাভ করতে থাকে, এবং কোথাও কোথাও আমরা দেখেছি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে এই ধরনের সংগঠনগুলো গড়ে ওঠে, তাদের অ্যাক্টিভিটিস পরিচালনা করে। তো সেই জায়গা থেকে আজকে আমরা দেখেছি যে যখন হোলি আর্টিজানের ঘটনা ঘটে, যখন গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটে, যখন আমরা দেখি যে গোপালগঞ্জে বোমা পুঁতে রাখার মতো ঘটনা ঘটে, সারা দেশে একযোগে বোমা হামলা, এই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার মধ্য দিয়ে দমিয়ে এনেছেন। এবং বলা যায় বাংলাদেশ এখন বিশ্বের যে ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্স অনুযায়ী আমরা এখন কম ঝুঁকিপূর্ণ দেশ, যেটা একসময় উচ্চ ঝুঁকিপূর্ণের দেশে ছিলাম। তা আমি এই পর্যায়ে এসে সজীব আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে যখন জঙ্গিবাদের উত্থান ঘটে, বিশেষ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার জায়গাটি যখন জড়িয়ে যায় এই জঙ্গিবাদের সাথে, সেই সময়ের বাংলাদেশ সম্পর্কে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ মুস্তাফিজ ভাই আপনাকে এই আলোচনায় যুক্ত করার জন্য। আপনি যেটা শুরুতেই বললেন যে বাংলাদেশে আসলে জঙ্গিবাদের উত্থানের আসলে যে সময়টা, সেটা কিন্তু প্রথমত হচ্ছে যে ৯০-এর দশক, পরবর্তী সময়ে তারই ধারাবাহিকতায় আমরা এই বর্তমান শতাব্দী, যে শতাব্দীতে আমরা আছি, এই শতাব্দীর শুরুর দিকে কিন্তু সেটি মূলত আরো অনেক বিস্তৃত এবং বড় পরিসরে বাংলাদেশে একদম প্রকাশ্য হয়ে পড়ে। এর মধ্যে প্রথমেই বলতে হয় আপনার ২০০৪ সালে যেটা হচ্ছে যে গ্রেনেড হামলা, পরবর্তী সময়ে সেটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং মদত ছিল, তাতে সেটি একরকম ভাবে প্রমাণিত হয়েছে। এরপরে আমরা বলতে পারি ২০০৫ সালের সেই গ্রেনেড হামলার কথা, যেটি একযোগে সারা দেশে চালানো হয়েছিল, এবং মূলত ওই হামলার মাধ্যমে কিন্তু জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ তথা জেএমবি নামে পরিচিত যেই জঙ্গি সংগঠনটি, তাদের উত্থান এবং শক্তিমত্তার কিন্তু জানান তারা দিয়েছিল। সেই হামলার মাধ্যমেই বাংলা ভাই নামে যিনি ছিলেন নেতৃত্বে, তার পরিচয় তখন সামনে চলে আসে। কিন্তু যেটি লক্ষণীয়, আপনি নিজেও বলেছেন যে অনেক সময় আসলে জঙ্গি হামলা বা এর পেছনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা রাষ্ট্রীয় মদতের প্রমাণ ছিল বা সেগুলো পাওয়া গেছে। এবং জেএমবির উত্থানের সেই সময়টা, বাংলা ভাইয়ের যে সময়টা, সেই সময়ে কিন্তু তৎকালীন সরকারে যারা ছিলেন তারা কিন্তু বারবার বলেছেন যে বাংলা ভাই বলে কিছু নেই, সবকিছু মিডিয়ার সৃষ্টি। তো একভাবে আসলে এই জঙ্গিবাদকে অস্বীকার করার প্রবণতা তাদের ছিল, এবং সেই অস্বীকার করার মাধ্যমে সম্ভবত তারা প্রত্যক্ষ বা না হলেও পরোক্ষভাবে হলেও তারা আসলে জঙ্গিবাদে প্রশ্রয় দিয়েছেন, যেটি আসলে ডালপালা মেলতে মেলতে সর্বশেষ ২০১৬ সালে হোলি আর্টিজান হামলা, যেটি সেই হামলার মাধ্যমে কিন্তু আসলে একটি চূড়ান্তভাবে জঙ্গিবাদের একটি প্রদর্শন আমরা দেখেছি। এর পরেই হচ্ছে যে মূলত সরকার আরো বেশি নড়ে চড়ে বসে। তার আগেই ২০০৯ সালে দেশে সন্ত্রাস বিরোধী আইন, যেটি সেটি পাশ হয়েছিল, তার মাধ্যমেই মূলত ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে সেই আইনটি পাশ করার পর থেকেই মূলত সন্ত্রাসের বিরুদ্ধে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার, বিশেষত শেখ হাসিনার যেই জিরো টলারেন্স, সেটির সূচনা ২০১৬ সালে
হোলি আর্টিজান হামলার পরে কিন্তু আসলে সেই জিরো টলারেন্সটি একদম কার্যকর হয়েছে এবং তিনি কঠোরভাবে এটি কার্যকর করেছেন প্রত্যেকটি পর্যায়ে। তারপর থেকে আমরা বোধ হয় যে এখন বলতে পারি যে জঙ্গিবাদের দিক থেকে বাংলাদেশ অনেকটাই মুক্ত হয়েছে। যে আমরা যেটা জানি যে এই চলতি বছরে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স যেটি, সেখানেও বাংলাদেশের সূচক 3 ধাপ এগিয়েছে। এবং আমরা জানি যে এই দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা শুধু এখন ভালো অবস্থানই নাই, আমরা এখন দ্বিতীয় অবস্থানে আছি কম ঝুঁকির দেশ হিসেবে। এমনকি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি বা ভারতের চেয়েও আমাদের এই যে অগ্রগতি, এটি বেশ সন্তোষজনক। সেই জায়গা থেকে আমি যেটি বলতে চাই যে 2016 সালের 1 জুলাই ছিল হোলি আর্টিজানের সেই হামলা। সেই হামলার ঘটনার পর বা সেই হামলার ঘটনার সময়টাও যদি আমরা বলি, যে সেই সময় বাংলাদেশে জঙ্গিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেইভাবে আসলে প্রস্তুতি বা প্রশিক্ষণের জায়গাটা ছিল না। এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আন্তরিকভাবেই চেয়েছেন বাংলাদেশকে জঙ্গিমুক্ত করা, তিনি জিরো টলারেন্স ঘোষণা করেন। এবং তারপরে আমরা দেখেছি যে আমাদের পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেন্টার, এই যে পুলিশ হেডকোয়ার্টারের ইন্টারসেপশন ইউনিট যে জঙ্গিবাদের দমনের কাজে যুক্ত করা, এই যে উদ্যোগগুলো নেওয়া, এই উদ্যোগগুলো নেয়ার জন্যে আপনার কি মনে হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বারবার হামলার শিকার হয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এগুলো একমাত্র কারণ, নাকি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে দেশের মানুষকে একটা নিরাপদ বাংলাদেশ দেওয়ার জন্য বেশি উদ্যোগী ছিলেন? কি মনে হয় আপনার? মোস্তাফিজ ভাই, এখানে আসলে আপনি যেই কয়েকটি বিষয় বললেন, কোনোটি কি আসলে আমার কাছে যেটি মনে হয়েছে যে কোনোটি আসলে এককভাবে কোনো কারণ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আসলে বারবার হামলার শিকার হয়েছেন, নানান ধরনের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন, তিনি যখন কোনো একটি মামলার হাজিরা দিতে যাচ্ছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে কোনো একটা আদালতে, সেখানেও তার গাড়ি বহরে হামলা করা হচ্ছে। তিনি ঢাকাতে যখন সন্ত্রাস বিরোধী সমাবেশ করছেন, সেখানে তার উপরে হামলা করা হচ্ছে। তিনি নিজে প্রাণে বেঁচে গেছেন, কিন্তু এই সমস্ত হামলায় কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের কিন্তু প্রাণ হারাতে হয়েছে। তো ফলে এই ধরনের সন্ত্রাসবাদ একদম তার যেই পরিণতি এবং এই সন্ত্রাসবাদের ফলে যারা ভুক্তভোগী তাদের ঠিক কোন ধরনের অনুভূতির মধ্য দিয়ে যেতে হয় সেটি কিন্তু তিনি একদম নিজে সরাসরি প্রত্যক্ষ করেছেন বারবার। ফলে এটি নিশ্চয়ই তার ভেতরে সেখান থেকে একটি তাড়না আসতে পারে যে তিনি চান না যেন অন্য কেউ একই রকম সন্ত্রাসবাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে কাউকে যেতে হয়, এটি নিঃসন্দেহে তিনি চাইবেন। এছাড়া আমরা তাকে বারবারই দেখেছি, তিনি বিভিন্ন সভা সমাবেশে বারবার বলেছেন, জনসভাতে বারবার বলেছেন যে তিনি এই দেশের মানুষকে নিরাপদে রাখতে চান। দেশের মানুষের জন্যই তিনি রাজনীতিতে ফিরে এসেছেন। ৭৫-এ জাতির পিতাকে সপরিবারে যখন হত্যা করা হয়েছিল, তখন শেখ হাসিনা এবং শেখ রেহেনা, বঙ্গবন্ধুর 2 কন্যা, তারা ছিলেন দেশের বাইরে। সেখান থেকে আসলে তাদের দেশে ফেরার পথ ছিল খুবই কঠিন। কিন্তু সেই ৭৫ পরবর্তী সময়ে যখন শেখ হাসিনা দেশের বাইরে থেকে বসে দেখছেন যে দেশ মুক্তিযুদ্ধের চেতনা যেটি, সেই চেতনার পথে নেই, দেশে এক ধরনের সেই যেই পাকিস্তান থেকে বাংলাদেশ মুক্ত হয়েছিল সেই পাকিস্তানপন্থী এক ধরনের মনোভাব আবার দেশে জেঁকে বসেছে, তখন কিন্তু এবং দেশে গণতন্ত্রের কোনো চর্চা নেই, তখন কিন্তু তিনি অনেক কষ্ট করেই দেশে ফিরে এসেছেন এবং দেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়ে এবং দেশের মানুষকে নিরাপদে রাখার জন্য তাদের 2 বেলা ভাতের সংস্থান যেন নিশ্চিত করা যায়, এই বিষয়গুলো নিয়েই কিন্তু তিনি ক্ষমতায় মানে দেশে ফিরেছিলেন। এবং তিনি নির্বাচনের মাধ্যমে যখন তিনি ক্ষমতায় এসেছেন, তখনই তিনি চেষ্টা করেছেন জনবান্ধব বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়নের জন্য। এবং 2009 সাল থেকে যখন তিনি আসলে টানা 3 মেয়াদে ক্ষমতায় রয়েছেন, এই সময়ে কিন্তু আসলে সেই উন্নয়নের অগ্রগতির একটি ধারায় তিনি বাংলাদেশকে নিয়ে আসতে পেরেছেন এবং তার এই উন্নয়নের অগ্রগতির ধারায় দেশকে নিয়ে আসার একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে দেশের মানুষকে নিরাপদে রাখা, দেশের মানুষকে যেন কোনো ধরনের আতঙ্কের মধ্যে থাকতে না হয়, ভয়ের মধ্যে থাকতে না হয়।
মানে আমার কাছে মনে হয় যে সবকিছু মিলিয়েই আসলে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার এক ধরনের জিরো জিরো টলারেন্স কাজ করেছে এবং তিনি এটি খুব কঠোরভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে কোনো অনুষ্ঠানে তিনি যখনই উপস্থিত হচ্ছেন, সেটি পুলিশ হোক, সেটি র্যাব হোক, যেটি বিজিবি হোক, অথবা সেটি আনসার হোক, সবখানেই কিন্তু আমরা দেখেছি তার ভাষণে তিনি সবসময় বলেছেন যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এই ধরনের কোনো বিষয়কে যেন কোনোভাবে প্রশ্রয় দেওয়া না হয় এবং এদেরকে সমূলে উৎপাটন করতে হবে। এবং আমরা দেখেছি তার সেই নির্দেশনার ফলে কিন্তু আমরা 2016 সালের পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তারা জঙ্গিদের বিভিন্ন আস্তানা চিহ্নিত করেছে, সেই আস্তানাগুলোতে অভিযান চালিয়েছে, জঙ্গিদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। আপনার আলোচনার সূত্র ধরেই মনে করতে চাই যে আমরা দেখেছি যে জঙ্গি হামলার যে বিষয়গুলো ছিল তাতে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া নিহত হয়েছেন, জনপ্রিয় নেতা আহসানুল্লাহ মাস্টার নিহত হয়েছেন। আমরা দেখেছি ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলা হয়েছে, আদালতে হামলা হয়েছে, সারা যুগে একযোগে বোমা হামলার ঘটনা ঘটেছে। এই যে বিষয়গুলো, নারায়ণগঞ্জের চাষারায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়েছে, এই যে পরিস্থিতিগুলি তৈরি হয়েছিল সেই সময়টা, সেই জায়গা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে এই ধরনের জিরো টলারেন্স নীতি খুবই কার্যকর হয়েছে এবং সেই জায়গায় আমরা আশা করতেই পারি যে সম্প্রতি যেই জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামে যে নতুন সংগঠনটি নতুন করে নিজেদের গুছিয়ে ওঠার চেষ্টা করছিল, সেই জায়গাটিও একেবারেই তাদের কোমর ভেঙে দেওয়ার মতো একটি জায়গায় যাওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়েই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে জঙ্গিবাদ বিরোধী অভিযান, এই অভিযানটি আমাদের জন্য নিঃসন্দেহে স্বস্তির। আমি আপনার কাছে যে এটি জানতে চাই যে 8টি জঙ্গি সংগঠনকে ইতোমধ্যে নিষিদ্ধ করেছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর বাইরে যখনই আমরা দেখছি নতুন করে কোনো সংগঠন আসছে, এই সংগঠনগুলোর সাথে প্রত্যেক বা যেগুলো নিষিদ্ধ হয়েছে প্রত্যেকের সাথেই আমরা দেখেছি যে স্বাধীনতা বিরোধী, বিশেষ করে জামায়াত ইসলামীর সাথে সম্পৃক্ত ছিল বা আছে, এই লোকগুলো কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। সেই জায়গায় আদালত বলছে যে জামায়াতকেও সন্ত্রাসী সংগঠন বলছে। আমাদের আসলে এই মুহূর্তে পরিপূর্ণভাবে নির্মূল করার জন্য জঙ্গিবাদীদের শুধু না, এই মানসিকতা থেকেই বেরিয়ে আসার জন্য সামাজিকভাবে করণীয় কি হতে পারে? ধন্যবাদ মুস্তাফিজ ভাই, এইটি আসলে খুব সময় উপযোগী একটি প্রসঙ্গ আপনি তুলে এনেছেন। যে কোনো ক্ষেত্রেই আসলে আমরা দেখেছি যে কোনো একটি বিষয় সরকার যখন বাস্তবায়ন করতে চায়, সেটি তখনই আসলে খুব কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় যখন সেই কার্যক্রমের সঙ্গে জনমানুষ তারা সম্পৃক্ত হতে পারে। জঙ্গিবাদকে যদি আমরা সমাজ থেকে একদম চিরতরে নির্মূল করতে চাই, এখানেও কিন্তু আসলে সেই যে সমাজ, সাধারণ মানুষ প্রত্যেকের একদম সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন হবে। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বিভিন্ন সময়ে এই জঙ্গিবাদের ফলে আসলে যে কুফল, এই জিনিসগুলো নিয়ে নানানভাবে মানুষদের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করে যাচ্ছে। নানান ধরনের অডিও, ভিডিও বা নানান ধরনের টেক্সচুয়াল কন্টেন্ট তারা তৈরি করছে, যেটি মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে সরকারকে আরো অনেক বেশি ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে হবে যদি আমরা জঙ্গিবাদ বিরোধী এই কার্যক্রমে সামাজিকভাবে একটা আন্দোলন গড়ে তুলতে চাই। এবং সেই সামাজিক আন্দোলন যদি আসলে গড়ে তুলতে না পারি, তাহলে আসলে জঙ্গিবাদকে আমরা মোকাবেলা করতে পারবো, কিন্তু সেটি নির্মূল করতে আরো বেশি সময় লাগবে। এটা কি শুধু সরকারেরই দায়িত্ব? এই যে আমরা দেখেছি এই জঙ্গিরা মুক্তমনা ব্লগার, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, এদের উপর হামলা চালাচ্ছে, এদের তালিকা করে করে হত্যা করছে। তো সেই জায়গায় শুধুমাত্র সরকারের উপর দায় চাপিয়ে দিব আমাদের কি নাগরিক হিসেবে? না, শুধু সরকারের উপরে আসলে দায় চাপালে হবেও না, কিন্তু সরকারকে প্রধান ভূমিকাটা পালন করতেই হবে। এবং যারা এখানে মুক্তমনা বা প্রগতিশীল হিসেবে নিজেদের দাবি করেন, তাদের ডেফিনেটলি এখানে আসলে বড় ভূমিকাটা রাখতে হবে। কারণ আমরা দেখেছি, অতীতেও দেখেছি বিভিন্ন সময় সামাজিক আন্দোলন আসলে যখন গড়ে ওঠে, অবশ্যই সরকার সেখানে একটি মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা রেখে থাকে, কিন্তু তার সঙ্গে সমাজের অগ্রসর গোষ্ঠী যা কিছু আছে সবাইকে কিন্তু আসলে এগিয়ে আসতে হয়।
আমাদের শিক্ষাবিদদের এগিয়ে আসতে হবে, আমাদের বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে, সংস্কৃতি কর্মী যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের প্রগতিশীল চিন্তাধারার যারা লেখক আছেন, কলামিস্ট আছেন বা বক্তা আছেন, প্রত্যেকে কিন্তু যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। তাদের প্রত্যেকের কাছ থেকে যখন আসলে একই বার্তা মানুষ পাবে, তখন মানুষের জন্য সেই বার্তাটি গ্রহণ করা অনেক বেশি সহজ হবে এবং তখন সে সেই বার্তার সঙ্গে নিজেকে একাত্ম করতে সমর্থ হবে। তখন আসলে আমরা প্রধানমন্ত্রী আসলে ঘোষিত যেই জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, তখন আমরা জাতিগতভাবে আসলে সেই জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সকে বাস্তবায়ন করতে সক্ষম হব। যে আমি শেষবারের মতো আপনার কাছে যেতে চাই যে ইস্যুটি নিয়ে, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন করছেন আজ। এই ৭৬তম জন্মবার্ষিকীতে আমরা তার অসংখ্য উদাহরণ দিতে পারি, অনেক মেগা প্রকল্পের কথা বলতে পারি, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলী টানেল, এক্সপ্রেস হাইওয়ে, মেট্রো রেল, এই ধরনের অসংখ্য ঘটনা তিনি উদাহরণ হিসেবে তৈরি করেছেন। পদ্মা সেতুতে রেল সংযোগ। তো এর বাইরে এসে আজকে আমরা একেবারে ভিন্ন আঙ্গিকে জঙ্গিবাদ প্রসঙ্গটাকে সামনে নিয়ে এসেছি। শুধু জঙ্গিবাদ প্রসঙ্গই না, বা জঙ্গিবাদের সাথে আমি যদি একটু যোগ করি যে আমাদের পরমত সহিষ্ণুতার জায়গাটা আসলে একেবারেই তলানিতে এসে ঠেকেছে। আমরা এই যে শান্তির বাণী তিনি যেটা জাতিসংঘে এবার বলেছেন, বিশ্ব শান্তি, দেশের মধ্যে শান্তি, এই সব কিছু মিলে শান্তির অগ্রদূত হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে আসলে আমাদের প্রত্যাশার জায়গা কতটা পূরণ হয়েছে গত ১৪ বছরে, এটা দিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করতে চাই। ধন্যবাদ মোস্তাফিজ ভাই। আসলে আমরা ২০০৯ সাল থেকে যদি আসলে চিন্তা করি, আওয়ামী লীগ সরকার টানা ৩ মেয়াদে ক্ষমতায় আছে। এর মধ্যে অনেকগুলো ঘটনা আসলে ঘটে গেছে। আপনি নানান ধরনের প্রকল্পের কথা বলেছেন, কিন্তু তার আগেও যেটি বিষয় যে আমরা ৭৫ পরবর্তী সময় থেকেই দেখেছি দেশের অর্থনীতি তখন বলাই হতো তলাবিহীন ঝুড়ি, যেটি তারা খুব নির্মমভাবে হলেও সেই বাস্তবতা আমাদের একসময় ছিল। এর পরবর্তী সময়ে ৯০-এর দশকে যখন এসে আমরা এক ধরনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তরের একটা চর্চা শুরু হলো, তখনও কিন্তু আসলে আমরা অর্থনৈতিকভাবে সেই স্থিতিশীলতা কিন্তু আমরা অর্জন করতে পারিনি এবং নানান ধরনের হচ্ছে যে সামাজিক অস্থিরতা সেগুলো আমাদের মধ্যে ছিল। ২০০৬ সালের পরে এসে আমরা আবার সেই এক ধরনের অনির্বাচিত অগণতান্ত্রিক এক ধরনের সরকার ব্যবস্থার মধ্যে ঢুকে যাই আরো ২ বছরের জন্য। এরপর ২০০৮ সালের ৩০শে ডিসেম্বর সেই নির্বাচনের পরে যখন ২০০৯ সালে সরকার গঠন করা হলো, এরপর থেকে কিন্তু সেই একই সরকার টানা ৩ মেয়াদে আছে। তারা কিন্তু একটা বড় পরিকল্পনা হাতে নিয়ে দেশকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগটা পেয়েছে, যেটি ৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে তারা ৫ বছর ক্ষমতায় ছিল। তাদের সেই তখনকার সেই পরিকল্পনা তাদের মধ্যে আমরা দেখিনি, দূরদর্শী খুব বেশি পরিকল্পনা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে বেশ কিছু জনবান্ধব এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছিল, যেটির কিন্তু ধারাবাহিকতা ছিল না। ৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গঠন করার পরে ২০১৪ এবং ১৮তেও যখন সরকার গঠন করতে সমর্থ হয়, তখন কিন্তু তারা তাদের শুরুতে যেই পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাগুলোকে কিন্তু এক মেয়াদে পূরণ করতে পারেনি, তারা কিন্তু সেটিকে দ্বিতীয় মেয়াদে টেনে নেওয়ার সুযোগ পেয়েছে। এর ফলে যেটি হয়েছে যে আমরা অর্থনৈতিকভাবে দেশ এক ধরনের একটি জায়গায় এসে পৌঁছেছে, আমরা উন্নয়নশীল দেশের পথে রয়েছি। আমরা মাথাপিছু আয় এখন দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম শীর্ষে রয়েছি আমরা। তো সব মিলিয়ে এই মানুষের আমরা যদি অর্থনৈতিক মুক্তিকে যদি চিন্তা করি, এটি কিন্তু মানুষের জন্য একটি বড় একটি প্রাপ্তি। সেই প্রাপ্তি আওয়ামী লীগ সরকার এনে দেওয়ার চেষ্টা করেছে। সাম্প্রতিক সময়ে খানিকটা বিশ্ব বাস্তবতার কারণে একটু অর্থনৈতিক অবস্থা একটু নাজুক হলেও, মূল্যস্ফীতি বাড়লেও আমাদের যেই আলটিমেট আমরা যে অবস্থানে ছিলাম ১৪ বছর আগে, সেই অবস্থানে কিন্তু আমরা নেই অর্থনৈতিক দিক থেকে। বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনীতিকে এখন সারা বিশ্বেই উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। কিভাবে এই অগ্রগতি সম্ভব হলো সেটি কিন্তু গবেষণা করে দেখা হচ্ছে। তো সেই জায়গা থেকে মানে শেখ হাসিনার এই যে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, এর সূত্র ধরে কিন্তু আসলে মানে তিনি যেই এক ধরনের শান্তির কথা, সহাবস্থানের কথা, সহমর্মিতার কথা বলে থাকেন,
তার জন্যও কিন্তু আসলে এই অর্থনৈতিক অগ্রগতির আসলে প্রয়োজন ছিল, সেটি তিনি অর্জন করেছেন। যার ফলে এখন বিভিন্ন দেশে আমরা দেখেছি, আন্তর্জাতিক বিশ্বের কথা যদি বলি, বিভিন্ন দেশের মধ্যে নানা ধরনের সম্পর্কের টানাপোড়েন কিন্তু রয়েছে। সেইখানে বাংলাদেশের কথা যদি বলি, আমরা কিন্তু আমাদের সেই পররাষ্ট্রনীতি, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, সেই বন্ধুত্বের সম্পর্ক, সেই শান্তিপূর্ণ সম্পর্কের জায়গা কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত মেনটেন করে যাচ্ছে খুব ভালোভাবে। আমরা রাশিয়া বলি, চীন বলি, ভারত বলি, পরাশক্তি যতগুলো আছে, যুক্তরাষ্ট্র বলি, সবগুলো দেশের সঙ্গে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের যে সম্পর্কের জায়গা, সেই জায়গাগুলোতে কিন্তু কোনো ধরনের চির ধরেনি। ফলে এই যে আমরা যখন শান্তির কথা বলি, পারস্পরিক সৌহার্দ্যের কথা বলি, সেটি কিন্তু আসলে শেখ হাসিনা তার পররাষ্ট্র নীতির মাধ্যমেও বাস্তবায়ন করে যাচ্ছেন, যার প্রভাব কিন্তু আমরা আসলে বাংলাদেশে পাচ্ছি। বিশ্বের অনেক দেশই যখন আসলে এই সম্পর্কের টানাপোড়েনের কারণে তারা এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা আসলে অন্যদের তুলনায় অনেক বেশি ভালো আছি, এটি বলতে হয়। ফলে এই শেখ হাসিনার তার এই যে ভিশন, এটি যদি আসলে সবাই যদি সেটিকে সমানভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে মনোযোগী হয়, তাহলে মনে হয় যে আসলে বিদ্বেষ হানাহানি আরো অনেকখানি মানে কমে যাওয়া সম্ভব ছিল। অনেক ধন্যবাদ আপনাকে তরিকুর রহমান সজীব। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব, এবং শেষ করার আগে আমরা আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকীতে আমাদের সারা বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিবাদন জানাই, এবং আমরা তার রোগমুক্ত দীর্ঘজীবন কামনা করি। শেষ করছি আজকের এই আলোচনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।